এর আগের ক্লাসে আমি তোমাদের 2 নম্বর চ্যাপ্টারের শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এগুলো করিয়েছিলাম। আজকে করাবো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর দেখো, 1 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম কি? পেজ নাম্বার 44-এর নিচের দিকে দেখো, কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে। 1 নম্বরের টুকরো প্রশ্নটা দেখো, ক্রোমোজোম কিভাবে সৃষ্টি হয়? 44 পাতায় দেখো, কোষের নিউক্লিয়াসের মধ্যে জালকের মতো এক ধরনের গঠন থাকে যারা একে অপরকে পেঁচিয়ে থাকে। এই ধরনের গঠন হলো ডিএনএ। ডিএনএ হলো একটা বৃহৎ জৈব অণু। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কুণ্ডলীকৃত অথবা আংশিক মুক্ত অবস্থায় থাকে। এই অবস্থায় একে নিউক্লিয় জালিকা বলে। কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিনকে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে। ডিএনএর এই কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস মধ্যস্থ সূত্রবৎ অংশ থেকে অর্থাৎ ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকার কুণ্ডলী খুলে গিয়ে যে নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র দণ্ডাকার কাঠির মতো অংশে পরিণত হয় তাদের ক্রোমোজোম বলা হয়। প্রশ্ন নাম্বার 2, মাইটোসিস কোথায় ঘটে আর মাইটোসিসের প্রোফেজ দশার বর্ণনা দাও। পেজ নাম্বার 50-এ দেখো, স্থানে মাইটোসিস কোষ বিভাজনের প্রধান স্থান হলো উদ্ভিদ ও প্রাণীর দেহ মাতৃকোষ। 52-তে দেখো, এই যে প্রোফেজ দশার বর্ণনা দিতে বলছে। এটি নিউক্লিয়াস বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা। এই দশার বৈশিষ্ট্যগুলো হলো, এই দশায় ক্রোমাটিন সূত্রগুলো জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোট ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। আর প্রতিটি ক্রোমোজোম হচ্ছে সেন্টিমিটার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে 2টি করে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড দ্বয় পরস্পর সেন্টিমিটার অঞ্চলে সংলগ্ন থাকে। প্রতিটি ক্রোমাটিড দ্বয় পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে। পেঁচানো অবস্থানকে প্লেকটোনমিক কুণ্ডলী এবং পেঁচালো পদ্ধতিকে স্পাইরালাইজেশন বলে। নিচে আরও আছে, 4-5টা দিলেই হয়ে যাবে। প্রশ্ন নাম্বার 3, কোষ চক্র কাকে বলে? পেজ নাম্বার 51-তে দেখো, এই যে কোষ চক্র সংজ্ঞা, যে কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার চক্রাবর্ত আবর্তনকে কোষ চক্র বলে। টুকরো প্রশ্নটা দেখো, কোষ চক্রটি সংক্ষেপে বর্ণনা করো। পেজ নাম্বার 51-তে দেখো, প্রতিটি জীবের মতোই প্রতিটি কোষেরও জীবনচক্র আছে। কোষের এই জীবনচক্র বিভাজন অবিভাজন এই 2 ঘটনার মধ্যে আবর্তিত হতে থাকে। জনিত কোষের বিভাজনের মধ্যে দিয়ে অপত্য কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষের মৃত্যুর পর তার জীবনাবসান হয়। কোষের সত্তা অর্জন ও বিলোপ যেহেতু কোষ বিভাজন দ্বারা ঘটে সেহেতু একে কোষচক্র বা সেল সাইকেল বলে। দেখো, কিছু কিছু শর্তের জায়গায় কোষ বিভাজন বন্ধ হয়ে যায়, এগুলোকে বলা হয় চেক পয়েন্ট। চেক পয়েন্ট প্রধানত 3টি। 1 নম্বর হচ্ছে G1 থেকে S, G2 থেকে M ও M চেক পয়েন্ট। তারপর এখানে এটাও দিতে পারো, কোষচক্রের পর্যায়। কোষচক্রের পর্যায় কয়টি? কোষচক্রের 2টি পর্যায়, একটা ইন্টারফেস বা আইফেস, যে ইন্টারফেস অফ আইফেস, এবং মাইটোটিক ফেস বা এম ফেস। প্রশ্ন নাম্বার 4, চিত্রসহ মাইটোসিস মেটাফেজ ও প্রোফেজ দশার বর্ণনা করো। মেটাফেজ ও প্রোফেজ দশার বর্ণনা। পেজ নাম্বার 52-তে দেখো, এটা হচ্ছে প্রোফেজ দশার যে ছবি, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের এই যে চিত্রসহ বলেছে এটা। তারপরে হচ্ছে প্রোফেজ দশা।
এটি নিউক্লিয়াস বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা। এই দশার বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বর দেখো, এই দশায় ক্রোমাটিন সূত্রগুলো জল বিভাজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। 2 নম্বর হচ্ছে ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোট ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিটার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে 2টি করে ক্রোমাটিড গঠন করে। দেখো, ক্রোমাটিড দ্বয় পরস্পর সেন্টিমিটার অঞ্চলে সংলগ্ন থাকে। প্রতিটি ক্রোমাটিড দ্বয় পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে। পেঁচানো অবস্থায় প্লেকটোনমিক কুণ্ডলী এবং পেঁচানো পদ্ধতিকে স্পাইরালাইজেশন বলে। তারপরে দেখো 5 আছে, 6 আছে, 4-5টা দিয়ে দিবে। আর এখানে মেটাফেজ দশা বলছে, এই যে মেটাফেজ দশার চিত্রটা দেখো, উদ্ভিদ কোষের আর প্রাণী কোষের মেটাফেজ দশার চিত্র সহ যেহেতু বর্ণনা করতে বলেছে, তাই এই চিত্রটা। আর এখান থেকে দিয়ে দেবে এটি মাইটোসিস বিভাজনের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। এই দশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আছে দেখো, এই দশার শুরুতে নিউক্লিয়াস ও নিউক্লিক পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। বেম ও স্পিন্ডল গঠিত হয়। বেমের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বেমতন্তু বিস্তৃত থাকে। যে বেমতন্তুগুলির সঙ্গে ক্রোমোজোম সংলগ্ন থাকে তাদের ক্রোমোজোমীয় তন্তু, এবং যে বেমতন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে তাদের অবিচ্ছিন্ন তন্তু বলে। উভয় মেরুর মাঝখানে যে তন্তু অবস্থান করে তাকে ইন্টারজোনাল তন্তু বলে। তারপরে যে 3 নম্বর আছে, ক্রোমোজোমগুলির বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে, অর্থাৎ বেমের মাঝখানে ক্রোমোজোমীয় তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ারের সাহায্যে সংলগ্ন থাকে। প্রাণীকোষের ক্ষেত্রে ছোট ক্রোমোজোমগুলি বেমের পরিধির দিকে এবং অপেক্ষাকৃত বড় ক্রোমোজোমগুলি বেমের কেন্দ্রের দিকে অবস্থান করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলের সম্পূর্ণ পরিধিকে ঘিরে অবস্থান করে। এই দশার স্পাইরালাইজেশন সর্বাধিক হওয়ায় ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে দেখা যায় ও গোনা যায়। প্রশ্ন নম্বর 5, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? পেজ নাম্বার 51-তে দেখো, মিওসিসকে হ্রাস বিভাজন বলার কারণে যে মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যাওয়ায় মিওসিসকে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন বলে। 5 নম্বর টুকরো প্রশ্নটা দেখো, মিওসিসের তাৎপর্যগুলো উল্লেখ করো। পেজ নাম্বার 58-তে দেখো, মিওসিসের তাৎপর্য। 1 নম্বর হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। মিওসিসের ফলে ডিপ্লয়েড যে 2n মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটিয়ে হ্যাপ্লয়েড এর জনন কোষ সৃষ্টি হয়। 2টি হ্যাপ্লয়েড জনন কোষ মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। ক্রোমোজোমের সংখ্যা হ্রাস না ঘটলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা 2n থেকে 4n, 8n, 16n হারে বেড়ে যেত। সুতরাং মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরা ধ্রুবক থাকে। 2 নম্বর, ক্রোমাটিডের খণ্ড বিনিময়। মিওসিসের সময় 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটার ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে। 3 নম্বর, জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। মিওসিস বিভাজনকালে ক্রসিং ওভার ঘটার ফলে যে জিন বিনিময় হয় তার দ্বারা প্রজাতির জিনগত ভেদ বা প্রজননিক প্রকরণ ঘটে। প্রকরণ বিবর্তনের প্রধান রসদ। 4 নম্বর, গ্যামেট উৎপাদন। দেখো, জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয়। 5 নম্বর হচ্ছে যৌনক্রম। মিওসিস বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট বা স্পোর জীবদের, বিশেষ করে উদ্ভিদের জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতটুকু দিলেই হবে। প্রশ্ন নাম্বার 6, অ্যামিবার দ্বিবিভাজন এবং হাইড্রার কোর্কোদম প্রক্রিয়ার অযৌন জনন বর্ণনা করো। পেজ নাম্বার 59 পৃষ্ঠায় দেখো, এই যে অ্যামিবার দ্বিবিভাজন, এই অ্যামিবা। তাহলে দেখো জনন কৌশলটা কি হয়, দ্বিবিভাজনটা। দ্বিবিভাজন প্রক্রিয়ায় অ্যামিবার নিউক্লিয়াসটি প্রথমে বিভাজিত হয়ে 2টি অপত্য নিউক্লিয়াস গঠন করে। পরে
সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য অ্যামিবা সৃষ্টি করে। দেখো পেজ নাম্বার 60-এ হাইড্রের কোর কদম। হাইড্রার দেহের বাইরের দিকে কোরক সৃষ্টি হয়। কোরকটি বৃদ্ধি হলে কোরকের মুখ ছিদ্র ও তাকে বেষ্টন করে কোর্সিকা সৃষ্টি হয়। কোরকটি মাতৃ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য হাইড্রা সৃষ্টি করে। প্রশ্ন নম্বর 7, অঙ্গজ জনন কাকে বলে? পেজ নাম্বার 61-তে দেখো অঙ্গজ জনন। যে জনন প্রক্রিয়ায় জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ জনিত জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে তাকে অঙ্গজ বংশ বিস্তার বলে। সাথে টুকরো প্রশ্নটা দেখো, প্রধান 3 প্রকার অঙ্গজ জনন ব্যাখ্যা করো। পেজ নাম্বার 61-তে দেখো অঙ্গজ জননের প্রকার। উদ্ভিদের অঙ্গজ জননকে দুভাগে ভাগ করা যায়, একটা প্রাকৃতিক অঙ্গজ জনন, একটা কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননে দেখো মূল, কাণ্ড আর পাতা। মূলে কি আছে? কয়েকটি উদ্ভিদ মূলের সাহায্যে অঙ্গজ জনন সম্পূর্ণ করে। রাঙা আলু ও লাল আলু রসালো মূল থেকে অস্থানিক মুকুল সৃষ্টি হয়, যা থেকে অঙ্গজ জনন পদ্ধতিতে নতুন উদ্ভিদ জন্মায়। কাণ্ড, আলু, আদা, ওল প্রভৃতি ভূ নির্মস্থ কাণ্ড থেকে মুকুল সৃষ্টি হয়। ওই মুকুল থেকে অপত্য গাছ সৃষ্টি হয়। শুষ্নি, থানকুনি ইত্যাদি অর্ধবায়ব কাণ্ডের ধাবক ও কচুরিপানা, টোপাপানা ইত্যাদির খর্বধাবকের পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল সহ খণ্ডিত বিটব অংশ বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। তারপরে দেখো পাতা। এই যে পাথরকুচি পাতার কিনারায় অসংখ্য পত্রজ বা পত্রশ্রেণী মুকুল সৃষ্টি হয়, যেগুলি নির্মাংস থেকে অস্থানিক মুকুল তৈরি হয়। এই অস্থানিক মূল সহ পত্রাশ্রয়ী মুকুল পাতা থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। যে কৃত্রিম অঙ্গজ জনন, এই যে কাটিং বা শাখা কলম, কাণ্ডের শাখা কলম এবং একটি সহজ পদ্ধতি। দেহ থেকে 20 থেকে 30 সেন্টিমিটার কাণ্ড বা কাণ্ডের শাখা কেটে নিয়ে কাটা অংশটিকে ভিজে নরম মাটিতে পুঁতে রাখলে কয়েকদিন পরে কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয় এবং বায়বীয় অংশ থেকে কাক্ষিক মুকুল সৃষ্টি হয়, শাখা প্রশাখা সৃষ্টি করে। এই রকম কলম গোলাপ, লেবু, জাম, আম, তুলা প্রভৃতি গাছে দেখা যায়। আর গ্রাফটিং বা জোড় কলম কি? যে প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয় তাকে গ্রাফটিং বলে। তারপরে হচ্ছে এখানে আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তর। ওটা দিলেই। প্রশ্ন নম্বর 8, শাখা কলম ও জোড় কলমের সাহায্যে কিভাবে অঙ্গজ জনন সম্পূর্ণ হয় তা সংক্ষিপ্তে লেখো। পেজ নাম্বার 62-তে দেখো এই যে শাখা কলম। কাণ্ডের শাখা কলম একটি সহজ পদ্ধতি। জনিত দেহ থেকে 20 থেকে 30 সেমি কাণ্ড বা কাণ্ডের শাখা কেটে নিয়ে কাটা অংশটিকে ভিজে নরম মাটিতে পুঁতে রাখলে কয়েকদিন পর কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয় এবং বায়বীয় অংশ থেকে কাক্ষিক মুকুল সৃষ্টি হয়, শাখা প্রশাখা সৃষ্টি করে। এই রকম কলম গোলাপ, লেবু, জাম, আম, তুলা প্রভৃতি গাছে করা হয়। আর গ্রাফটিং বা জোড় কলম কি? যে প্রক্রিয়ায় একটি প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয় তাকে গ্রাফটিং বলে। আম, লেবু, পেয়ারা প্রভৃতি গাছে জোড় কলম বাঁধা হয়। একই গণভুক্ত দুটি ভিন্ন প্রজাতির গাছের শাখায় গ্রাফটিং করা হয়। মূল সহ যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে স্টক এবং যে গাছটির শাখা জোড়া হয় তাকে সিয়ন বলে। উভয় গাছের ডালের যে অংশ জোড়া লাগানো হয় সেই অংশটি হচ্ছে ক্যাম্বিয়াম পর্যন্ত চেঁচে নিয়ে ডাল দুটিকে পরস্পর জুড়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। কয়েকদিন এভাবে রাখার পর ডাল দুটি জুড়ে যায়, তখন সিয়ন কেটে নেওয়া হয়। জোড়া লাগানো অংশে লঘু অক্সিজেন দ্রবণ ছিটালে কাজ ভালো হয়। প্রশ্ন নাম্বার 9, জনুক্রম কাকে বলে? নাম্বার 63-তে দেখো জীবের জীবনচক্রে রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। 9 নম্বরের টুকরো প্রশ্নটা, ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। পেজ নাম্বার 64-তে দেখো এই যে এই চিত্রটা যে আছে
এটা হচ্ছে ফানের যৌনক্রমের চিত্র। বর্ণনাটা দেখো। ফানের জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম উপস্থিত। ফানে মূল উদ্ভিদ দেহ রেণুধর এবং ডিপ্লয়েড প্রকৃতির। রেণুধর উদ্ভিদের রেণুস্থলিতে রেণু সৃষ্টি হয়। ডিপ্লয়েড রেণু মাতৃকোষ মিওসিন প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করে। রেণু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহ সৃষ্টি করে। সহবাসী লিঙ্গধর উদ্ভিদ পুংধানী ও স্ত্রীধানী উৎপন্ন হয়। পুংধানীতে শুক্রাণু এবং স্ত্রীধানীতে ডিম্বাণু সৃষ্টি হয়। নিষেকের ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটলে ভ্রূণাণু বা জাইগোট সৃষ্টি হয়। জাইগোট থেকে ভ্রূণ এবং ভ্রূণ থেকে রেণুধর দেহ উৎপন্ন হয়। এই দেখো পুরো সার্কেলটা এখানে দেওয়া। প্রশ্ন নম্বর 10, একটি সম্পূর্ণ ফুলের চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নাম্বার 64-তে দেখো এই যে ফুলটা আছে চিত্রাঙ্কন, এটা এই নামগুলো: গর্ভমুণ্ড, পরাগধানী, দলাংশ, পুংদণ্ড, গর্ভদণ্ড, ডিম্বক, পুষ্পবৃন্ত, বৃত্তাংশ, ডিম্বাশয়, পুষ্পাঙ্গ। এটা। প্রশ্ন নম্বর 11, পরাগযোগ কাকে বলে? পেজ নাম্বার 65-তে দেখো পরাগযোগ: ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভপুণ্ডে স্থানান্তরকে পরাগযোগ বা পলিনেশন বলে। এই প্রশ্নের টুকরো প্রশ্নটা দেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করো। পেজ নাম্বার 66-তে দেখো সুবিধা। স্বপরাগযোগ: স্বপরাগযোগের জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না। আর ইতর পরাগযোগের সুবিধা দেখো, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। আর হচ্ছে অসুবিধাগুলো দেখো। স্বপরাগযোগে বাহকের অনুপস্থিতির জন্য অনুন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হয়। উৎপন্ন অপত্য উদ্ভিদ দুর্বল প্রকৃতির হওয়ার জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না। আর ইতর পরাগযোগের অসুবিধা হচ্ছে ইতর পরাগযোগে বাহকের ওপর নির্ভরশীলতার জন্য অনেক সময় পরাগযোগ অনিশ্চিত হয়ে পড়ে। 2 নম্বর, অধিক সংখ্যক পরাগ রেণুর অপচয় ঘটে। আরেকটা সুবিধা দেখো, একই প্রজাতির ফুলে পরাগযোগের জন্য প্রজাতির বৈশিষ্ট্য রক্ষা পায় এবং প্রজাতির মধ্যে জনিত বৈশিষ্ট্য প্রকাশ পায়। আর এটার সুবিধা হচ্ছে ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের আবির্ভাব ঘটে। অপত্য উদ্ভিদগুলো সবল হওয়ার জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে সহজেই খাপ খাইতে পারে। আর উন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হয়। রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। বীজের অঙ্কুরোদ্গমন ক্ষমতা বৃদ্ধি পায়। আর অসুবিধার মধ্যে দেখো কয়েকটা আছে। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না। তারপর নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা কম হয়। সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। বীজের অঙ্কুরোদ্গমন ক্ষমতা হ্রাস পায়। অপত্য উদ্ভিদের অনাক্রমতা হ্রাস পায়। আর এটার অসুবিধা দেখো, বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। জনিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় না। প্রশ্ন নম্বর 12, নিষেক কাকে বলে? পেজ নাম্বার 67-তে দেখো পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলনকে নিষেক বা গর্ভধান বলে। টুকরো প্রশ্নটা দেখো। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা সংক্ষেপে বর্ণনা করো। পেজ নাম্বার 67-তে দেখো সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি। 1 নম্বর, পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, অর্থাৎ ফুলের পরাগযোগ সম্পন্ন হয়। 2 নম্বর, গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রস শোষণ করে পরাগরেণু স্ফীত হয় এবং পরাগরেণুর অন্তঃস্তবকটি রেণুরন্ধ্রের মধ্যে দিয়ে নলের আকারে নির্গত হয়। একে পরাগ নালী বলে। 3 নম্বর, পরাগ নালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে ডিম্বকে প্রবেশ করে। 4 নম্বর, পরাগ রেণু নিউক্লিয়াসটি পরাগ নালীতে এসে দুটি পুংজনন কোষ গঠন করে। অপর পক্ষে ডিম্বকে ডিম্বাণু উৎপন্ন হয়। 5 নম্বর, পুংজনন কোষ দুটি ডিম্বকের ভ্রূণস্থলিতে এসে একটা ডিম্বাণুকে নিষিক্ত করে, ফলে জাইগোট উৎপন্ন হয়। অপর পুংজনন কোষটি বিলুপ্ত হয়ে যায়। সস্যল উদ্ভিদের ক্ষেত্রে দ্বিতীয় পুংজনন কোষটি নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য গঠন করে। 6 নম্বর, জাইগোটটি বারবার বিভাজিত হয়ে ডিম্বকের মধ্যে ভ্রূণ গঠন করে।
তারপরে নিষেকের পর ডিম্বকটি বীজ গঠন করে এবং ডিম্বাশয় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফল গঠন করে। আর বীজের মধ্যে ভবিষ্যতে উদ্ভিদ ও ভ্রূণ উপস্থিতি থাকে, যা অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদ বা চারাগাছ গঠন করে। প্রশ্ন নম্বর 13, পরাগযোগ ও নিষেকের ফলে কিভাবে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় তা সংক্ষেপে লেখো। পেজ নাম্বার 67-তে দেখো, এই যে এখানে যে আছে 1 নম্বর থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এটা হবে উত্তর। পরে দেখো প্রশ্ন নম্বর 14, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি কাকে বলে? পেজ নম্বর 68-তে দেখো বৃদ্ধির ধারণা। দেখো, নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবদেহের বা জীবকোষের আকার, আয়তন বা ভরের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে, বিশেষ করে শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। বৃদ্ধির টুকরো প্রশ্নটা দেখো, বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক কী? পেজ নাম্বার 68-তেই দেখো, বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা কিন্তু পরস্পর নির্ভরশীল। বৃদ্ধি হলো জীবের শুষ্ক ভর বেড়ে যাওয়া, অপরপক্ষে বিকাশ হলো কোনো জীবের জটিলতা বেড়ে যাওয়ার প্রক্রিয়া। এককোষী জীবদের ক্ষেত্রে নতুন অপত্য কোষটি বৃদ্ধি পেয়ে পরিণত প্রাপ্ত হয়। বহুকোষী জীবদের ক্ষেত্রে বারবার কোষ বিভাজন ঘটে, কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, কোষগুলো কলাস্তরে বিন্যস্ত হয় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির মাধ্যমে একটি পূর্ণাবয়ব সৃষ্টি করে। বৃদ্ধির যে পর্যায়ে কোষ বিভাজন থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বহুকোষী জীবদের দেহ গঠিত হয় তাকে বিকাশ বা পরিস্ফুরণ বলে। প্রশ্ন নম্বর 15, মানব বিকাশের বিভিন্ন স্তরগুলো সংক্ষেপে আলোচনা করো। পেজ নাম্বার 69-এ দেখো যে মানব বিকাশের বিভিন্ন দশা, এখানে সদ্যজাত দশা, শৈশব, বয়সন্ধি, পরিণত দশা, এই দশা, আর এই পাশে বার্ধক্য, এই 5টি দশা লিখলে হয়ে যাবে। প্রশ্ন নাম্বার 16, একটি কোষ চক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? পেজ নাম্বার 51-তে দেখো, এই যে ইন্টারফেজ দশা, এখানে এই পর্যায়ে কোষ বিভাজন ঘটে না, এই সময় বিভাজনের প্রস্তুতি পর্ব চলে। এই সময় ডিএনএ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষণের কাজ সংঘটিত হয়। ইন্টারফেজের 3টি দশা দেখা যায়, যথা G1 দশা বা গ্রোথ 1 দশা। এই দশা আরএনএ প্রোটিন সংশ্লেষণ হয়। 2 নম্বর এস দশা বা সংশ্লেষণ দশা, এই দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে। 3 নম্বর G2 দশা বা গ্রোথ 2 দশা, এই দশায় চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায়। G0 দশা হলো যেখানে কোষ চক্রটি থেমে যায়, এটি G1 দশায় অবস্থান করে। স্নায়ুকোষ ও লোহিত রক্তকণিকা G0 দশায় অবস্থান করে। একটি ক্রোমোজোমের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? এখানে যে ক্রোমোজোমের কথাটা আছে, এখানে ক্রোমোজোম না হয়ে কোষচক্র হবে। পেজ নাম্বার 52-তে দেখো, এই যে 2 নম্বর যে পয়েন্টটা আছে, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে G0, G1, G2 নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে ক্যান্সার সৃষ্টি হয়। এখান থেকে এই পর্যন্ত। প্রশ্ন নম্বর 17, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। পেজ নাম্বার 45-এ আন্তঃসম্পর্ক, যে কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকা অর্থাৎ ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত। ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ হলো জিন। সুতরাং ক্রোমোজোম, ডিএনএ এবং জিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত। দেখো, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয় পার্থক্য লেখো। 1 নম্বর কুণ্ডলী, 2 নম্বর সক্রিয়তা। পেজ নাম্বার 49-এ দেখো, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য, এখানে শুধু বলছে সক্রিয়তা আর কুণ্ডলীকৃততাই। 2 নম্বরটা দেখো, এই অংশে অধিক পরিমাণে ডিএনএ থাকে তাই অধিক সক্রিয়, আর এটা কি হবে, এই অংশে কম পরিমাণে ডিএনএ এবং অধিক পরিমাণে আরএনএ থাকে তাই কম সক্রিয়।
আর এই অংশটি অধিক কুণ্ডলীকৃত, এই অংশটি কম কুণ্ডলীকৃত। প্রশ্ন নাম্বার 18, মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পূর্ণ হয়? পেজ নাম্বার 63-তে দেখো মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি কি আছে, উপযুক্ত উদ্ভিদঙ্গ, কলা, কোষ, মুকুল ইত্যাদি নির্বাচন, আর হচ্ছে কালচার মাধ্যমে রেখে উপাদানটিকে বৃদ্ধি ঘটানো এবং ক্লাস গঠন। 3 নম্বর হচ্ছে ক্লাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন, আর এমব্রয়েড থেকে অসংখ্য প্ল্যান্টলেট সৃষ্টি, প্ল্যান্টলেটগুলিকে পৃথক টবে স্থানান্তরকরণ এবং অসংখ্য চারাগাছ সৃষ্টি। 18 নম্বরের টুকরো প্রশ্নটা দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জননে নিম্নলিখিত 3টি পর্যায়ের ঘটনাগুলো বিবৃত করো। 1 নম্বর জনন কোষ বা গ্যামেট উৎপাদন, 2 নম্বর হচ্ছে নিষেক, 3 নম্বর হচ্ছে ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। পেজ নাম্বার 67-তে দেখো যে 1 নম্বর পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, অর্থাৎ ফুলের পরাগযোগ সম্পূর্ণ হয় 1 নম্বরটা। আর 4 নম্বরটা হচ্ছে পরাগরেণুর নিউক্লিয়াসটি পরাগনালীতে এসে 2টি পুংজনন কোষ গঠন করে, অপর পক্ষে ডিম্বকে ডিম্বাণু উৎপন্ন হয়। আর 6 নম্বরটা জাইগোটটি বারবার বিভাজিত হয়ে ডিম্বকের মধ্যে ভ্রূণ গঠন করে। নাম্বার 19, চিত্র সহ আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশের বর্ণনা দাও। পেজ নাম্বার 46-এ দেখো এই যে আদর্শ ক্রোমোজোমের অংশগুলো, এই যে ক্রোমাটিড, ক্রোমোনিমাটা, প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার, তারপর হচ্ছে এইদিকে আছে আবার গৌণ খাঁজ, নিউক্লিওলার অর্গানাইজার, স্যাটেলাইট, টেলোমিয়ার, এগুলো কিছু পরিমাণে দিয়ে দেবে বাস। এই যে চিত্রগুলো যেমন হচ্ছে ক্রোমাটিড আছে, ক্রোমাটিডের কিছু অংশ এই দুলান, তারপরে হচ্ছে ক্রোমোনিমাটা, এখান থেকে এই ক্রোমোনিমাটা বলে এই পর্যন্ত দিলে, তারপরে প্রাথমিক খাঁজে যে প্রাথমিক খাঁজ বলে এই পর্যন্ত, মানে সামান্য কিছু অংশ, আর এই যে ছবিগুলো দিলেই উত্তর কমপ্লিট। প্রশ্ন নাম্বার 20, মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। দেখো এটার উত্তর হবে 1 নম্বর ত্বক শুষ্ক ও কুঞ্চিত হতে থাকে, আর 2 নম্বর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, স্বাদ গ্রহণের ক্ষমতা হ্রাস পায়। 3 নম্বর অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরোসিস ও অস্টিওথাইটিস রোগ দেখা যায়। 4 নম্বর দৃষ্টিশক্তি হ্রাস, রক্তচাপ বৃদ্ধি, কানে কম শোনা ইত্যাদি সমস্যা দেখা যায়।